আজকে আপনার সাথে একটা নির্ভেজাল আড্ডা হবে। ওয়্যারলেস টেলিগ্রাফির জন্য যেসব ছাত্রছাত্রীরা তাদের এই বিভিন্ন ক্ষেত্রে ইন্ডিয়ান শেপস, ফরেন শেপস, প্রচুর টাকার মায়নায় ভালো ভালো চাকরি চারিদিকে হতে লাগলো। অনেক স্টার্ট আপ তো ন্যাশনাল লেভেল অবধি চলে গেছে। আপনার কি মনে হয় তারা সঠিক প্রসিডিংয়ে গ্রো করছে কলকাতা থেকে? কাকার খুব কাছের ছিলাম, তাই আমি ক্লাব দেখতে দেখতে আইএফের সচিব হই 2003 সালে। আপনাদের যে আদর্শ গার্জেনশিপ, মানে অভিভাবকের মতন স্টুডেন্টদের জীবনটাকে গড়ে তোলা। তবে একটা কথা বলি, একটা কাজ এখনো বাকি রয়ে গেছে। ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আর ওয়েলকাম টু আমার লেটস টক এপিসোড। আর আজকের গেস্ট খুব স্পেশাল একজন মানুষ। খুব লাকিলি বহু বছর ধরে তার সাথে মিট করার চেষ্টা করেছি, একবার মিট করেছিলাম, কিন্তু আজকে ধরে ফেলেছি লেটস টকের এপিসোডে। বাপিদা, আমাদের সবার প্রিয় সুব্রত দত্ত। দাদা, থ্যাঙ্কস আ লট। আজকে অনেক দিন লড়াই করার পর আজকে আমার একটা সাকসেস স্টোরি আপনাকে পাওয়াটা, এবং আই এম অনার্ড এবং আমি হাম্বলড যে আপনি এরকম কথা বলছেন। তো আমি সবসময় অ্যাভেলেবল। আমি এটাই বলি, আরও প্রেমে মোর আমি ডুবে যাক নেমে। সুব্রত দা, মানে আমার কিছু বলার নেই। মানে আপনি কি কি পোস্ট, কি কি পজিশন, এটা যারা দেখছে তারা জানে। ওইটা নিয়ে আমি এক্সট্রা করে কিছু অ্যাডিশন অ্যাড ভ্যালু করবেন আমার এই এপিসোডটা। আজকে আপনার সাথে একটা নির্ভেজাল আড্ডা হবে, যেখানে আমরা সমাজের কিছু কিছু দিককে আমি তুলে ধরার চেষ্টা করব এবং তার পয়েন্ট অফ ভিউটা আপনার জানার চেষ্টা করব। যেমনি আমি প্রথমে ধরি স্টার্ট আপদের ক্ষেত্রে, কলকাতা থেকে এখন প্রচুর স্টার্ট আপ কাজ করছে। অনেক স্টার্ট আপ তো ন্যাশনাল লেভেল অবধি চলে গেছে। আপনার কি মনে হয় তারা সঠিক প্রসিডিংয়ে গ্রো করছে কলকাতা থেকে? প্রথম কথা হচ্ছে, আমার মনে হয় এই যে কথাটা স্টার্ট আপ, এই ব্যাপারে একটা মিসকনসেপশন কাজ করে। ছোট ব্যবসা বা যে ব্যবসা শুরু করলো সেটাই স্টার্ট আপ তা নয়। কোনো ইনোভেটিভ আইডিয়া নিয়ে যদি কেউ ব্যবসা শুরু করে, আমি তাকেই স্টার্ট আপ বলি, বা আমরা তাকে স্টার্ট আপ। কারণ ছোট ব্যবসা অনেক আছে, তাদেরও গ্রো করা উচিত। আর যারা নতুন কোনো চিন্তা ভাবনা নিয়ে নতুনভাবে তাদের ব্যবসাটা উপস্থাপনা করছে, যার মধ্যে কিছু নতুনত্ব আছে, আমার মনে হয় তাদের আরও বেশি এনকারেজ করা উচিত। এবং এই ব্যবসার সফলতার কথা আপনি বলছেন, এটা কিন্তু অনেক কিছুর ওপর নির্ভর করে, কিন্তু যেটা মূল বিষয় সেটা হচ্ছে সফল হওয়ার ঐকান্তিক ইচ্ছাশক্তি এবং তার কঠোর পরিশ্রম। এই দুটো মিলিয়ে আমি মনে করি যে এটা সফলতার 5%, আর 95% হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ, যেটা আসে বিভিন্ন সুযোগের মাধ্যমে। সেই সুযোগগুলোকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, তাহলেই সফল হয়, সেই 100-র দিকে 100-র কাছাকাছি পৌঁছানো যায়। তো এই ঈশ্বরের আশীর্বাদ তখনই আসে যখন এই 5% আপনি পুরোপুরি 5-এ 5 দিচ্ছেন। ঐকান্তিক ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম, এই দুটো খুব দরকার। তারপরে অন্যান্য আনুষাঙ্গিক জিনিসপত্রগুলো আসে। যদি দেখা যায় আজকে এই ঘরে 10টি লোক রয়েছে, 10 জন এসছে, 8 জনের জীবনে আপনি কোনো না কোনো উপকার করেছেন। আপনি হয়তো নিজেও জানেন না, সামহাও আপনি অনেক মানুষের জীবনে কীভাবে উপকার কী করে করেছেন, মানে সেটা আমিও বলতে পারবো। কিন্তু আমি আজকে এই ইন্টারভিউটা নিতে গিয়ে দেখলাম, যারাই আসছে তারাই আপনার জীবনে কোনো না কোনো উপকারে আপনি তাদের জীবনে করে ফেলেছেন। সেটা আপনি হয়তো ভুলেও গেছেন, মনেও নেই এত বছরে। এই ভালোবাসাটা বা এই মানসিকতাটা আপনাকে কিভাবে এনকারেজ করে আরও কিছু করার? আমি যখন
পাবলিক লাইফে আসি, সেটা ক্রীড়া প্রশাসনে কিছু যোগাযোগ তৈরি হয়, সেই যোগাযোগের মাধ্যমে কিছু ক্ষমতা আসে এবং বিভিন্ন ব্যক্তি যারা আমার সংস্পর্শে এসছে, তারা ব্যবসায়ী হোক, ক্রীড়াবিদ হোক, কোনো ক্লাবের কর্মকর্তা হোক, কোনো সংস্থার মালিক হতে পারে, কোনো আমার নিজস্ব জজ টেলিগ্রাফের বিভিন্ন যারা আমার সহযোদ্ধা, তারাও সংখ্যায় কম নয়, কয়েক হাজার। তো সুতরাং এদের যে কোনো প্রয়োজনে তারা মনে করেছে, কারণ আমি সবসময় নিজেকে, যেটা প্রথমে বললাম, আমি নিজেকে সবসময় অ্যাভেলেবেল করি সবাইয়ের কাছে। যে কেউ আমায় ফোন করতে পারে, আমার কাছে আসতে পারে, আমার সাথে বসতে পারে, ইজি টু অ্যাক্সেসটা আপনার ওপেন টু অল। একদম তাই। এবং তারা আসে, এই যে বেঙ্গল বিজনেস কাউন্সিলের সাথে জড়িত, তার 650 মেম্বার যারা সবাই বাঙালি, সবাই ব্যবসায়ী, তাদের মধ্যে বহু ছোট ব্যবসায়ী, স্টার্ট আপ, তাদের বিভিন্ন বিষয় নিয়ে আমার কাছে আসে। সেটা ব্যবসায়িক পরামর্শ হতে পারে, সেটা ব্যক্তিগত প্রয়োজনও হতে পারে। এই যে যাদের সাথে আমার পরিচয়, হাজার হাজার মানুষ, তার মধ্যে বহু মানুষ তারা আমার কাছে আসে এবং বিগত 30 বছর ধরে এসছে। এবং কারোর হসপিটালাইজেশন তার নিজের হতে পারে, তার বাবা মার হতে পারে, তার ছেলে মেয়ের হতে পারে, কারোর চাকরি, কারোর ট্রান্সফার, কারোর স্কুলে অ্যাডমিশন, এরকম বিভিন্ন ব্যক্তিগত প্রয়োজনে তারা আমার কাছে এসছে। আমি আমার যেটা যোগাযোগ, যতটুকু ক্ষমতা, আমি উজাড় করে দিয়ে তাদের সাহায্য করার চেষ্টা করেছি। এবং এটা কিন্তু কোনো কিছুর বিনিময়ে নয়, আমি সাহায্য করেছি, ভুলে গেছি। অনেক ব্যবসায়ী আছে যারা এখন খুবই নাম করেছে, সারা ভারতবর্ষে নাম করেছে, তাদের আমি মেন্টরিং করেছি। তাদের কৃতজ্ঞতা নিশ্চয়ই স্বীকার করে, ভালো ব্যবহার করে, কিন্তু কোনো কিছু প্রত্যাশা করিনি আমি তাদের কাছ থেকে, শুধু ওই ভালো ব্যবহারটুকু। এই যে ভালো ব্যবহার এবং যে স্বীকৃতি তারা আমাকে দেয়, সেটা যে অনুভূতি আমাকে দেয়, সেই অনুভূতি সেটা কিন্তু পয়সা দিয়ে কেনা যায় না, সেটা মানে অমূল্য। এখান থেকে কিন্তু একটা পয়েন্ট, পুরোটাকে সামারি করলে একটা পয়েন্ট পেলাম, যে পয়েন্টটা হচ্ছে মানুষের উপকার করতে আমরা ভুলে যাচ্ছি। আমরা ভাবি কি পাবো, সবসময় একটা দেওয়া নেওয়া, কি দেবে, কি পাওয়া যাবে, ওকে যদি এটা বলছে করে দিই, কি পাবো বলতো। দাদা কিন্তু কোনো কিছু পাওয়ার বা কোনো কিছু, দাদা একটা সোশ্যাল নেটওয়ার্কিং করেছে, মানুষের উপকার করো। সেই নেটওয়ার্কিংটা কিভাবে স্প্রেড হয়েছে দাদাও নিজে জানে না, কিন্তু দাদা যাদের করে ফেলেছে তারা দেখলে দাদাকে ওটা সব, মানে আজকে আমি এখানেই দেখলাম, আমি তো বলছি যে ঘরে 10 জন লোক থাকলে 9 জনের জীবনে কোনো না কোনো উপকার দাদা থ্রু দিয়ে হয়েছে। এটা একটা পয়েন্ট, যেটা হচ্ছে স্প্রেড পজিটিভিটি। আর কি পাবো আশা করো না, মানুষের উপকার করো। দাদা এবার যদি আমি একটু মানে জজ টেলিগ্রাফের বিষয়ে যাই, এর হিস্ট্রি তো আমরা সবাই জানি, মানে মানে এখন অনেক ইনস্টিটিউট হয়েছে, অনেক কলেজ হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু জজ টেলিগ্রাফ এখন একটা নস্টালজিয়ার সিম্বল, যে একটা হিস্ট্রিকে বেঙ্গল থেকে 106 বছর বয়স, এই হিস্ট্রিটা কিভাবে আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনি? প্রথম কথা হচ্ছে যে বুঝতে হবে যে ছাত্রছাত্রীদের কি চাই এবং কেন চাই। তাদের ছাত্রছাত্রীদের শিল্পের প্রয়োজন, শিল্পের প্রয়োজন অনুযায়ী ছাত্রছাত্রী তৈরি করা, তাদের এমপ্লয়েবল তৈরি করা, বিভিন্ন শিল্পের যে প্রয়োজন, যেরকম ধরনের ছাত্রছাত্রী প্রয়োজন, যে সিলেবাসটা ওরা চাইছে যে ছাত্রছাত্রীরা পড়ুক এবং তৈরি হোক, তাদের সহযোগিতায়, তাদের সহায়তায়, মানে শিল্প এবং শিক্ষার মেলবন্ধনে যে সিলেবাস তারা তৈরি করে দিচ্ছে, দ্য এন্টায়ার ট্রেনিং অফ স্টুডেন্টস, এডুকেশন অফ স্টুডেন্টস শুড বি ডিমান্ড ড্রিভেন, নট সাপ্লাই ড্রিভেন। এইটা আমি শিয়ালদার ক্যাম্পাসে গেছি দাদা, মানে ওই যে ঢোকা, ওই যে গেট,
মানে ওটা একটা হিস্ট্রি, মানে একটা রয়ে গেছে যেন। দেখুন 1920 সালে দাদু, আমার গ্র্যান্ডফাদার, উনি ওয়্যারলেস টেলিগ্রাফি অ্যান্ড টেলিফোনি শিখেছিলেন মিস্টার জর্জের কাছ থেকে। শিখে তার আগে উনি যেটা জানতেন সেটা হচ্ছে স্টেনোগ্রাফি, শর্ট হ্যান্ড টাইপরাইটিং, সেটা উনি শেখাতেন কিছু ছাত্রছাত্রীকে। তারপরে এই ওয়্যারলেস টেলিগ্রাফি টেলিফোনি শিখে উনি ঠিক করলেন যে একটা ইনস্টিটিউট করবেন। মিস্টার জর্জকে উনি প্রিন্সিপাল করলেন, ওনার নামেই নামাঙ্কিত করলেন ইনস্টিটিউট, জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট, দ্য জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট, এবং ওয়্যারলেস টেলিগ্রাফি টেলিফোনিক কোর্সটা উনি ইন্ট্রোডিউস করলেন। তখনকার দিনে রেডিও অপারেটর, যাদের আমরা টরেটক্কা যারা করতো আর কি, অপারেটর, প্রচণ্ড ডিমান্ড, জাহাজে ডিমান্ড, পুলিশ স্টেশনে ডিমান্ড, তারপরে পোস্ট অফিসে ডিমান্ড, মানে টেলিকমিউনিকেশনে ডিমান্ড, রেলওয়েজে ডিমান্ড, এবং বিভিন্ন ক্ষেত্রে, আর্মিতে ডিমান্ড, বিভিন্ন ক্ষেত্রে এই ওয়্যারলেস অপারেটার্সদের দরকার, মানে প্রয়োজন তখন প্রচণ্ডভাবে। কারণ কমিউনিকেশনের একমাত্র মাধ্যম তখন এই ওয়্যারলেস টেলিগ্রাফি। সেই জন্য উনি এই কোর্সটাকে ইন্ট্রোডিউস করলেন, প্রচণ্ডভাবে হিট করলো। তারপরে উনি, যেটা এখন আমরা কথা বলি ইন্ডাস্ট্রি ইনস্টিটিউট পার্টনারশিপ, ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন, এসব যে কথাগুলো আমরা এখন বলি, 1920 সালে উনি অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার্স কোর্স করলেন এবং সেটা ছাত্রছাত্রীদের দিলেন। রেলওয়েজের সাথে চুক্তিবদ্ধ হলো জর্জ টেলিগ্রাফ, যে জর্জ টেলিগ্রাফে এই যে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার্স করছে ছাত্রছাত্রীরা সরাসরি চাকরি পাবে রেলওয়েজে। তো তখনকার দিনে উনি কিন্তু এই ইন্ডাস্ট্রি ইনস্টিটিউট পার্টনারশিপ করেছিলেন। এবং ওয়্যারলেস টেলিগ্রাফির জন্য যেসব ছাত্রছাত্রীরা, তাদের এই বিভিন্ন ক্ষেত্রে, ইন্ডিয়ান শিপস, ফরেন শিপস, প্রচুর টাকার মানে ভালো ভালো চাকরি চারিদিকে হতে লাগলো। আর জর্জ টেলিগ্রাফ গ্রো করতে লাগলো, একের পর এক কোর্স ইন্ট্রোডিউসড হলো। যেরকম তারপরে এলো রেডিও টেকনোলজি, তো তারপরে এলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো আমরা যুগোপযোগী কোর্স ছাত্রছাত্রীদের দিয়ে এসেছি, এবং প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে তার তাল মিলিয়ে আমরা আমাদের কোর্সগুলোকেও ডেভেলপ করেছি, ভালো ফ্যাকাল্টি দিয়েছি, এবং সর্বোপরি মাথায় রেখেছি যে ছাত্রছাত্রীদের জীবনে প্রতিষ্ঠা দেওয়াটাই আমাদের আসল কাজ। সেই মতো করে তাদের তৈরি করা হয়েছে যাতে তারা জীবনে প্রতিষ্ঠা পায় এবং সারা জীবন তারা আরও ভালো চাকরির জন্য বা আরও ভালো কোনো পেশার জন্য তারা আমাদের কাছে আসতে পারে, এবং আমরা সেই সহযোগিতাটা দেই। লাইফ টাইম প্লেসমেন্ট অপরচুনিটিস আমরা দিয়ে থাকি, এবং আমিও কিন্তু বেতনভোগ। আমার দাদু একটা ট্রাস্ট করে গেছেন, সেখান থেকে আমারও একটা ডেজিগনেশন আছে, আমি ম্যানেজিং ডাইরেক্টর। আমি কিন্তু বেতনভোগ। ফিউচার হোপ ইন্ডিয়া যারা পথ শিশুদের, অরফানদের বিনামূল্যে থাকা, খাওয়া, পড়াশুনো, চিকিৎসা সব কিছু 360 ডিগ্রি, মানে সব কিছু অলরাউন্ড তাদের ডেভেলপমেন্টের জন্য, তাদের মানুষ করার জন্য কাজ করে চলেছে দিন রাত। আমাদের একটা স্কুল রোডেল রোডে, একটা স্কুল রাজারহাটে তৈরি হচ্ছে, সেখানে শয়ে শয়ে এই স্ট্রিট চিলড্রেন, অরফ্যান, তারা তৈরি হচ্ছে। সেই ফিউচার অফ ইন্ডিয়ার আমি চেয়ারপারসন। তো সেখানেও কিন্তু অনেক মেধাবী ছাত্রছাত্রী সেখান থেকে তৈরি হচ্ছে, সেখানে অনেক স্পোর্টস পারসনস তৈরি হচ্ছে। রাগবিতে আমরা শুধু বেঙ্গল টিম না, ইন্ডিয়া টিমের ছেলেদের মেয়েদের টিমের বহু মানে যারা খেলোয়াড়, সব ফিউচার অফ ইন্ডিয়া থেকে। তো বিভিন্ন খেলাধুলোর ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এই ফিউচার অফ ইন্ডিয়ার ছেলেমেয়েরা এখানে করছে। আমরা যদি এইটাকে দাদা সেকেন্ড ব্যাখ্যা হিসেবে ধরি, মানে জর্জ টেলিগ্রাফ, তো এইটা দাদা আমার মনে হলো এইটার ভ্যালু হচ্ছে আপনাদের যে আদর্শ গার্জেনশিপ, মানে অভিভাবকের মতন স্টুডেন্টদের জীবনটাকে গড়ে তোলা, শুধু পড়াশোনা শিখে না, তাদের প্রপার প্লেসমেন্ট অফ জব, মানে একটা সিকিউর। এবং আপনাকে বলি,
ফিউচার হোপ ইন্ডিয়ার প্রচুর ছাত্রছাত্রী, প্রায় 700 ছাত্রছাত্রীকে প্রতি বছর আমরা বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছি বিভিন্ন কারিগরি বিদ্যায়, তাদের শিক্ষিত করছি এবং তাদের চাকরির ব্যবস্থা করছি। তো সেটা জজ টেলিগ্রাফ ফ্রিতে করে, জজ টেলিগ্রাফের সিএসআর হিসেবে। এটাই একটা বিশাল। এবং সারা ভারতবর্ষে 21টা রাজ্যে আমরা বিভিন্ন কর্পোরেটের জন্য, বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য তাদের সিএসআরে যত ট্রেনিংয়ের বিভিন্ন মানে সেবামূলক ট্রেনিং যেসব তারা দিয়ে থাকে তাদের সিএসআর, সেটা জজ টেলিগ্রাফ ট্রেনিংগুলো করায় 21টা রাজ্যে। দাদা এইটা তো আমরা জজ টেলিগ্রাফের সেকশন দেখলাম, সেকেন্ড পয়েন্ট। এবার এখন তো ওয়ার্ল্ড কাপ চলছে, আর দাদা তো একটা ফুটবলের একটা বিশাল স্ট্রাকচার থেকে ছিলেন একসময়, এখনও আছেন। ভালোবাসার জায়গা, প্রেমের জায়গা, ওনার মতন করে যেমনি বলেন, ওই ডেজিগনেশনটা, ওই স্ট্রাকচার, ওই ইমোশনটা কিভাবে তৈরি করেছিলেন? আসলে দেখুন, জজ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব তৈরি করে আমার দাদু 1925 সালে, মানে 101 বছর হয়েছে। আমি সেই ক্লাবের জেনারেল সেক্রেটারি। 1995 সাল থেকে আমি জেনারেল সেক্রেটারি। 94 অবধি ছিলেন আমার কাকা প্রয়াত প্রদ্যুৎ দত্ত, যিনি আইএফের সচিব ছিলেন 10 বছর, 84 থেকে 94। 94তে উনি প্রয়াত হন 16ই নভেম্বর। আমার বাবা 60-এর দশকের গোড়া থেকে 70 দশকের মাঝামাঝি পর্যন্ত আইএফের সচিব ছিলেন। পরবর্তীকালে উনি সিএবির সচিব হন। উনি প্রয়াত জগমোহন ডালমিয়াকে ক্রিকেট প্রশাসনে নিয়ে আসেন। তারপরে আমার বাবা সিএবির সভাপতি হন, বিসিসিআইয়ের সহসভাপতি হন, তারপরে সভাপতি হন। আমি কাকার খুব কাছের ছিলাম, তাই আমি ক্লাব দেখতে দেখতে আইএফের সচিব হই 2003 সালে, এবং 2003-এই আমি 4-এ আমি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট হই। পরবর্তীকালে 2008 থেকে আমি 2022 অবধি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এখন আমি আইএফের চেয়ারম্যান, এবং এই খেলাধুলার মাধ্যমে বহু ছাত্রছাত্রী বলি আমি, ছাত্রছাত্রীরা তারা ওটাই আপনি বলবেন, জজ টেলিগ্রাফ থেকে শুরু তো সেই, ওরা খেলোয়াড়দের আমরা জীবনে প্রতিষ্ঠা দিয়েছি। আমার এমন আছে যাদের শুধু যে খেলোয়াড় হিসেবে তারা প্রতিষ্ঠা পেয়েছে তা না, তাদের জীবিকার জন্য চাকরির ব্যবস্থাও আমি করে দিয়েছি। তো সুতরাং বিভিন্নভাবে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছি। বেঙ্গল বিজনেস কাউন্সিলের সহসভাপতি আমি, সভাপতি শ্রী চন্দ্রশেখর ঘোষ। বিভিন্ন যারা ওখানে সদস্যা তারা আমার কাছে প্রায়শই আছে, অন্তত মানে সপ্তাহে এমন কোনো দিন নেই যেদিনকে তারা না আসে কেউ না কেউ, এবং তাদেরও আমি মেন্টারিং করছি। তারা ব্যবসায় সাকসেস পাচ্ছে, তারা বড় হচ্ছে। এতেই আমার আনন্দ, এতেই আমার সন্তুষ্টি, এতেই আমার শান্তি। আর আনন্দ, সন্তুষ্টি আর শান্তি যদি পাই, তো এর বেশি কি পাওয়ার থাকে, এর বেশি কে চায়? আমার থার্ড পয়েন্ট যেটা আমি পেলাম, পুরো এপিসোডটা শেষ করতে হবে, মানে এইটা 20 মিনিটে রাখা যাবে না। দাদাকে আবার ধরবো, মানে একবার যখন ধরা দিয়েছে আশা করি আবার ধরতে পারবো আমি। যেটা হচ্ছে জীবনের মার্গদর্শক এবং গুরু, যে সঠিক পথটা বলবে, তুমি বাঁদিকে যাবে, ডান দিকে যাবে, না সোজা যাবে, এরকম একটা মার্গদর্শক বা একটা গুরু পাওয়া খুব খুব টাফ এখন। দাদার এটা অ্যাচিভমেন্ট। দাদা অনেক শিষ্যকে তৈরি করে ফেলেছে, মানে জজ টেলিগ্রাফের ভাষায় ছাত্রছাত্রী তৈরি করে ফেলেছে, সে মাঠে হোক, কলেজে হোক বা স্কুলে হোক। এইটা প্রাপ্তি। যারা দাদার সাথে জার্নিটা ট্রাভেল করেছেন বা যারা করবেন, এটা এই ক্ষমতাটা বোধহয় দাদা শুধু একার নয়, এটা উপরওয়ালার একটা গড গিফটেড পাওয়ার, যেটা দাদার ফেসিয়াল এক্সপ্রেশনে পাওয়া যায়। রাম ঠাকুরের দীক্ষিত। আমি যতটুকু করতে পেরেছি জীবনে সবই ওনার কৃপায়, এবং উনি আমার মেন্টর, উনি আমার
যতটুকু যা করতে পেরেছি সব ওনার আশীর্বাদে। এইটা দাদা আপনার ফেস রিডিং বলে দেয়, মানে একটা ফেসের এক্সপ্রেশন আসে, তো এটা একটা ঈশ্বরের ব্লেসিং হতে পারে। যে মানুষটা জানে না সে কত মানুষের উপকার করে দিচ্ছে অজান্তেই, তুই ওর নাম্বারটা নিয়ে ওর সাথে যোগাযোগ করে দিস, এইটা বলে দিলেন, সে যোগাযোগ করে কাজটা পেয়ে গেল, হয়তো তখন আপনি জানেন না যে কাজটা কিন্তু পেয়েছে। আমি এইটুকু বলি, আমি নিমিত্ত মাত্র, সব উনি করা, না, এই সব যোগসূত্র, উনি করছেন। এরম যোগসূত্র তো হওয়া দরকার, তা নাহলে আমরা কি করে চলবো? মানুষ তো, আমরা তো অনেক সময় পাজলড হয়ে যাই, কোথায় যাব, কোন দিকে যাব, কি করব, ফার্স্ট্রেটেড হয়ে যায়। তখন একটা মানুষের কাছে পৌঁছলে বা একটা ফোন করলে, দাদা এই সমস্যাটা হয়েছে, কি করা যায়, সে এমন একটা পথ দেখালো যে পথটা আমার মাথায় আসেনি, আমি সেই পথটা অনুসরণ করলাম এবং আমি সঠিক পথটার দিকে এগোতে পারলাম। এইটা হচ্ছে ঈশ্বর দত্তক পাওয়ার, যেটা আপনার মধ্যে আছে, এবং সেটা আপনার ফেস থেকেই বোঝা যায় যে আপনি শুধু স্টুডেন্ট তৈরি করছেন না, আপনি তাদের গ্রোথটা নিয়ে ভাবছেন, তাদের এস্টাবলিশমেন্ট নিয়ে ভাবছেন। যারা মাঠে খেলতো, খেলা ছেড়ে দিলে তাদের চাকরিটাও আপনি ভেবেছেন, কোথায় তুই চাকরি করবি। এই যে গার্জেন হিসেবে, অভিভাবক, এইটা হয়ে ওঠা খুব লাকি ব্যাপার। যারা আপনার স্পর্শে এসছে, আমি কিছুটা হলেও ঢুকতে চেষ্টা করছি এবং ঢুকেও গেছি অলরেডি এপিসোডের মাধ্যমে, এটা ব্লেসিং। থ্যাংক ইউ দাদা সো মাচ সময় দেওয়ার জন্যে, আসার জন্যে। এপিসোডটা শেষ করব, যারা দেখছে তাদের উদ্দেশ্যে কি মেসেজ দেবেন? তবে একটা কথা বলি, একটা কাজ এখনো বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে জজ টেলিগ্রাফের একটা ইউনিভার্সিটি। সেই ইউনিভার্সিটিটা তৈরি করা হয়ে গেছে, শুধু অনুমোদন সাপেক্ষ। সেই ইউনিভার্সিটিটা করতে পারলে আমার মনে হয় যে একদম আমাদের কিড স্কুলও আছে, যে একদম কিড স্কুল থেকে ছাত্রছাত্রীদের একটা তৈরি স্ট্রিমে গিয়ে একদম ইউনিভার্সিটি অবধি আমরা করতে পারবো। তো এই একটা স্বপ্ন যেটা এখনো পূরণ হয়নি। তবে আমার যারা শুভাকাঙ্ক্ষী, যারা আমার বন্ধু, যারা আমার ভাই বোন, যারা আমার দিদি দাদা গুরুজন, প্রত্যেককে একটা কথাই বলবো যে মানুষ মানুষের জন্যে। আর তার সাথে বলবো সেই ভূপেন হাজারিকার গানের কথায়, হ্যাঁ, বলো কি তোমার ক্ষতি যদি পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। ধন্যবাদ। এপিসোডটা শেষ করলাম, এরপর আর কিছু বলার নেই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ভালো থাকবেন সবাই।